অর্থাৎ বোঝাই যাচ্ছে যে যেমনটা জানা যাচ্ছে যে সূত্র মারফত যে বারবার বৈঠক হচ্ছে, ঘন ঘন বৈঠক হচ্ছে এনডিএতে, তাহলে কি রাতেই কোনো বড় সিদ্ধান্ত হতে পারে কি মনে হচ্ছে? হ্যাঁ দেখো, রাতে যে বড় সিদ্ধান্ত এর আগে হয়নি সেটা নয়, এবং যে সিদ্ধান্তগুলো হয়েছে সেটা কিন্তু রাতেই হয়েছে। রাতারাতি এমন একটা সিদ্ধান্ত যেখানে মোদী তিনি একটা ভাষণ দেবেন পরের দিন, রাতারাতি ডিমনিটাইজেশন, অর্থাৎ 500 টাকা নোট বাতিল হয়ে গেল, 2000 টাকা নোট বাতিল হয়ে গেল, এই ঘটনা ঘটেছে। সুতরাং এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে এই শরিক নির্ভর যে সরকার, সেই সরকারকে যেভাবে পদে পদে বেগ পেতে হচ্ছে এবং ঘন ঘন বৈঠক করতে হচ্ছে, তাদের বোঝাতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলা যেতে পারে রাতারাতি কিন্তু একটা বড় ঘটনা ঘটতে পারে। শুধুমাত্র সোনিয়া গান্ধী নয়, রাহুল গান্ধী থেকে শুরু করে ইন্ডিয়া জোটের প্রত্যেকটা নেতা, মমতা বন্দ্যোপাধ্যায়কে শুরু করে, যে এই যে সরকার তৈরি হয়েছে অনৈতিক অগণতান্ত্রিক উপায়ে সরকার গঠন হয়েছে, অর্থাৎ 240টা আসন পেয়ে যেখানে 272-এর ধারে কাছে পৌঁছতে পারেনি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতার জায়গা থেকে, সেখানে তাদের শরিককে নির্ভর করে সরকার গঠন করতে হয়েছে। এবং শরিক মানে কারা? শরিক মানে হচ্ছে চন্দ্রবাবু নাইডু টিডিপি, শরিক মানে নীতিশ কুমারের জেডিইউ, অন্যতম বড় দুই শরিক, যেখানে 16টা সিট পেয়েছে টিডিপি, সেখানে 12টা সিট পেয়েছে জেডিইউ। এই জায়গায় দাঁড়িয়ে তাদের যে দাবি দেওয়া সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং তাদের দাবি দেওয়া কার্যত যে মানা হয়নি সেটা কিন্তু অনেকটা পরিষ্কার হয়ে গেছে। আমি 4টে নাম বলবো যেটা খুব গুরুত্বপূর্ণ, এবং এই গুরুত্বপূর্ণ এই কারণে বলছি যে ঠিক কি কি মন্ত্রক এই টিডিপি এবং জেডিইউ কে দেওয়া হয়েছে। জেডিইউ এর যে পূর্ণমন্ত্রী হয়েছে লালন সিং, তাকে দেওয়া হয়েছে পঞ্চায়েত রাজ, মৎস্য দপ্তর, প্রাণী সম্পদ এবং দুগ্ধ প্রক্রিয়াকরণ। খুব ভালো করে এই ব্যাপারটা বুঝতে হবে যে এমন একটা মন্ত্রক, যে মন্ত্রকের কার্যত কোনো কাজ নেই। নরেন্দ্র মোদী সরকার যখন চালান 2014, 2019 এবং এই 2024, অলরেডি এটা কিন্তু পরিষ্কার ইতিমধ্যে এটা দেখা গেছে, কার্যত প্রধানমন্ত্রী দপ্তর থেকে, প্রধানমন্ত্রী সচিবালয় থেকে এই যে সরকার, সেই সরকার চলে। অর্থাৎ যেখানে পূর্ণমন্ত্রীরই কোনো রকম গুরুত্ব নেই, সেখানে প্রতিমন্ত্রীর গুরুত্ব থাকবে না, এটা স্বাভাবিক। এবং এই যে পূর্ণমন্ত্রী অর্থাৎ যে মন্ত্রক জেডিইউ অর্থাৎ নীতিশ কুমারের দলকে দেওয়া হয়েছে, লালন সিংকে দেওয়া হয়েছে পঞ্চায়েত রাজ, মৎস্য, প্রাণী সম্পদ আর দুগ্ধ প্রক্রিয়াকরণ। এবং এই জেডিইউ এর আরেকজন মন্ত্রী করা হয়েছে, তিনি রাষ্ট্রমন্ত্রী হয়েছেন রামনাথ ঠাকুর, তাকে দেওয়া হয়েছে কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রকে, তিনি প্রতিমন্ত্রী হয়েছেন। তার সঙ্গে টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি, চন্দ্রবাবু নাইডুর যে দল, সেই দলের যিনি পূর্ণমন্ত্রী হয়েছেন অসামরিক বিমান পরিবহন মন্ত্রক, কিছুটা গুরুত্ব হয়তো আছে। জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরিয়ে 2019-এ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এই দপ্তর ছিল, সেই জ্যোতিরাদিত্য সিন্ধিয়াকে সরিয়ে রামমোহন নাইডুকে টিডিপির অর্থাৎ তেলেগু দেশম পার্টির, তাকে অসামরিক পরিবহন দপ্তর দেওয়া হয়েছে। এবং এই যে টিডিপির যে আরেকজন মন্ত্রী হয়েছেন, যিনি প্রতিমন্ত্রী হয়েছেন, গ্রামোন্নয়ন ও যোগাযোগ প্রতিমন্ত্রী, তিনি হয়েছেন পেম্মা স্বামী, তাকে করা হয়েছে। অর্থাৎ এই যে টিডিপি এবং জেডিইউ যে মূল এবং প্রধান যে শরিক এই এনডিএ সরকারের, এবং তাদের যে দাবি দেওয়া, কোথাও রেল মন্ত্রকের দাবি ছিল জেডিইউ এর নীতিশ কুমারের, টিডিপির দাবি ছিল অর্থমন্ত্রক। এই মন্ত্রক যে বন্টনটা হয়েছে তার ফলে যে তাদের মধ্যে অসন্তোষটা অনেকটাই বেড়ে গেছে, এটা কিন্তু অনেকটা পরিষ্কার। এবং যে সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই টিডিপি অর্থাৎ তেলেগু দেশম পার্টি, তাদের কিন্তু দাবি তাদের লোকসভার স্পিকার পদ তাকে দিতে হবে। অর্থাৎ চন্দ্রবাবু নাইডুর দাবি অনুযায়ী লোকসভার স্পিকার করতে হবে এই টিডিপি দল থেকে। সুতরাং এই 18ই জুন যেদিন এই অষ্টাদশ লোকসভার যে নতুন যে সংসদের যে অধিবেশন, সেই অধিবেশন শুরু হবে এবং 18-19 তারিখ সাংসদরা শপথ নেবেন। প্রোটেম স্পিকার প্রথমে তাদের শপথ বাক্য পাঠ করাবেন, তারপরে 19শে জুন এই স্পিকার নির্বাচন। এবং সেই স্পিকার নির্বাচনে যদি এটা দেখা যায় যে স্পিকার পদটাও বিজেপির হাতে থাকছে, তাহলে কিন্তু এটা খুব পরিষ্কার যে এই যে দলগুলি, যে শরিক দলগুলি রয়েছে, তারা কিন্তু যে কোনো সময় রেবেল অর্থাৎ তারা কিন্তু বিপ্লব শুরু করে দিতে পারে। এবং এই এনডিএ সরকারের যে পতনের একটা সম্ভাবনা রয়েছে, যে কথা বারবার করে ইন্ডি জোটের সমস্ত গুরুত্বপূর্ণ নেতা বলেছেন, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে এবং রাতারাতি সেটা হতে পারে। কারণ মহারাষ্ট্রে যে ছবিটা আমরা দেখছি, এর আগে
আমাদের সহকর্মী বর্ষিয়ান সাংবাদিক দেবাশিস দাশগুপ্ত যে 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 বিষয়টা তিনি উল্লেখ করেছিলেন যে মহারাষ্ট্রের ছবিটা ঠিক কি, এই যে শিন্ডে তার সঙ্গে এনসিপি অজিত পাওয়ার, তাদের যে দাবি দেওয়া, তারা এনসিপি অজিত পাওয়ার তিনি মন্ত্রিসভায় নেই, এই শিন্ডে যে গোষ্ঠী সেখানে অন্তত 40 জন এমএলএ তারা বিভিন্নভাবে একটা বিপ্লবের জায়গায় দাঁড়িয়ে রয়েছেন, তারা কংগ্রেসের সঙ্গে যোগাযোগ করছেন, তারা চলে আসতে পারেন যে কোনো সময়ে। সুতরাং সবকিছু মিলিয়ে ছবিটা কিন্তু খুব একটা সুখদায়ক ছবি নয় নরেন্দ্র মোদীর কাছে। কারণ নরেন্দ্র মোদী কিভাবে এই সমস্ত মন্তব্যগুলি এবং গুরুত্বপূর্ণ মন্তব্যগুলি বিজেপির হাতে রেখে দিল এবং জেডিইউ এবং টিডিপি কে কি মন্তব্য দিল, সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এটা খুব পরিষ্কার যে যে কোনো সময় রাতারাতি অর্থাৎ রাত পোহালেই কিন্তু বড় কোনো ঘটনা ঘটতেই পারে। কারণ যেভাবে শরিকরা অসন্তুষ্ট হয়ে রয়েছে, শরিক অসন্তোষের জায়গাটা কিন্তু এমন একটা জায়গায় রয়েছে, এই ঘটনা কিন্তু ঘটলেও ঘটতে পারে। একদমই, অবশ্যই আমাদের সেদিকে নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। কথা বলছিলাম, আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ।